আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের স্থানীয় জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সহ সকল পর্যায়ে পশ্চাৎপদতার সবচেয়ে বড় কারণ হচ্ছে দুর্নীতি। শুধু তাই নয়, সৎ, যোগ্য ও ধর্মপ্রাণ মানুষজন এগিয়ে না আসা এবং জবাবদিহিতে না থাকার কারণে আমরা অনেক সুযোগ সুবিধা থেকেই বঞ্চিত হচ্ছি। তার চেয়ে বড় সমস্যা হচ্ছে আমাদের নিজেদের কাছে নিজেদের অধিকার ও প্রাপ্যতার ব্যাপারে পর্যাপ্ত তথ্য না থাকা। ধরুন, আপনার পূর্বপুরুষ আপনার জন্য অঢেল ধন সম্পদ রেখে গিয়েছে, কিন্তু আপনার কাছে যদি সে ব্যাপারে পর্যাপ্ত তথ্য না থাকে তাহলে আপনি সেই অধিকার থেকে বঞ্চিত হবেন। এমনটাই তো স্বাভাবিক ব্যাপার, তাই নয় কি? আমাদের দেশের মানুষদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আর্থিক পিছুটান। আর্থিক পিছুটান নেই এমন সংখ্যা খুঁজে পাওয়াটাও কষ্টকর। কিছু মানুষ তো এমনও রয়েছে যাদের আর্থিক অসচ্ছলতার কারণে ঘরে চুলাটুকু পর্যন্ত জ্বলে না, এমনকি অসুস্থ অবস্থায় মাসের পর মাস বিছানায় কাতরাচ্ছে। অত্যন্ত দুঃখের বিষয় হচ্ছে আমরা তাদের ব্যাপারে টোটালি কোনো খেয়াল করি না। শুধু নিজে ভালো থাকা, নিজে ভালো খাওয়া এবং নিজে ভালো জীবনযাপন করা, আমরা শুধু নিজেদেরকে নিয়েই ব্যস্ত। অথচ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লাইসাল মুমিনুল্লাযী ইয়াশবাউ ওয়া জারাহু জাইউন ইলা জামবি। সে ব্যক্তি কখনোই মুমিন হতে পারে না যে পেট ভরে তৃপ্তি সহকারে খায় অথচ তার পাশে তার প্রতিবেশী অভুক্ত। আজকের ভিডিওটা মূলত আমরা জনসচেতনতার জন্যই করছি। আজকে আমরা স্থানীয় প্রতিনিধিদের কিছু দায়বদ্ধতা এবং আনুষঙ্গিক বিষয় আলোচনা করব ইনশাআল্লাহ। আজকের ভিডিওটা আমরা বাজেট সম্পর্কে, বাজেট এবং আনুষঙ্গিক বিষয় করতে যাচ্ছি। বাজেট হচ্ছে কোনো নির্দিষ্ট প্রতিষ্ঠানের 1 বছরের বিবরণী। এটা ইউনিয়ন, উপজেলা, পৌরসভা কিংবা একটি দেশেরও হতে পারে। আজকে মূলত আমরা ইউনিয়ন পরিষদের বাজেট সম্পর্কে 2-1টি পয়েন্ট আলোচনা করব, যেহেতু এটা আমাদের ব্যক্তি জীবনের সাথে সবচেয়ে বেশি সম্পৃক্ততা রাখে। আমাদের জাতীয় বাজেট ঘাটতি বাজেট হলেও ইউনিয়ন পরিষদের বাজেট সাধারণত উদ্বৃত্ত বাজেট হয়ে থাকে, অর্থাৎ ইউনিয়ন পরিষদের বাৎসরিক যাবতীয় কার্যক্রম সম্পন্ন করার পরেও অর্থ উদ্বৃত্ত থাকে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হচ্ছে এর পরেও আমাদের দেশের সাধারণ জনগণ বরাবরের মতোই তাদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। আমরা চাই আর কোনো মানুষ তাদের অধিকার থেকে বঞ্চিত না হোক। আমরা চাই দেশের সর্বস্তরের নাগরিক তাদের অধিকার সম্পর্কে সচেতন হোক, তাদের প্রাপ্য অধিকার বুঝে পাক। ইউনিয়ন পরিষদের বাজেট সাধারণত একটি আইনের উপর ভিত্তি করেই প্রণয়ন করা হয়, যার নাম হচ্ছে স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ আইন 2009। এই আইনের 57 নং ধারায় বাজেট সম্পর্কে বিস্তারিত বর্ণনা করা হয়েছে এবং 96 নং ধারায় বাজেট অনুমোদনের বিধিমালা প্রণয়ন করা হয়েছে, যার নাম হচ্ছে ইউনিয়ন পরিষদ বাজেট প্রণয়ন ও অনুমোদন এবং এতদ সংক্রান্ত বিষয় বিধিমালা 2016। এই আইন অনুযায়ী কমপক্ষে 60 দিন আগেই বাজেট নিয়ে কাজ করা শুরু করে দিতে হয়। আমাদের যেহেতু জুলাই মাসে বাজেট পাশ করা হয়, সেক্ষেত্রে মে মাসের পূর্বেই ওয়ার্ডের জনপ্রতিনিধিগণ বাজেট নিয়ে কাজ করা শুরু করে দিতে হয়। সেক্ষেত্রে ওয়ার্ডের সর্বস্তরের জনগণকে নিয়ে বসে তাদের সমস্যাগুলোর কথা শুনে অগ্রাধিকারের ভিত্তিতে একটি খসড়া বাজেট তৈরি করতে হয়। অতঃপর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের নেতৃত্বে পুনরায় একটি উন্মুক্ত সভার আয়োজন করতে হয়। সেখানে ইউনিয়নের সর্বস্তরের জনগণকে আমন্ত্রণ জানাতে হয় এবং জনগণ ওই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে ভূমিকা পালন করেন। সেই ক্ষেত্রে উপজেলা নির্বাহী অফিসার এবং জেলা প্রশাসককেও দাওয়াত দেওয়া যেতে পারে এবং সবাইকে নিয়ে বসার পর সাধারণ জনগণের সাথে খসড়া বাজেট সম্পর্কে পর্যালোচনার ভিত্তিতে, মানুষের কথার মূল্যায়নের ভিত্তিতে, মানুষের সমস্যাগুলো খুঁজে বের করার পর পুনরায় একটি বাজেট তৈরি করতে হয়। অবশ্যই এই বৈঠকটি 30 এপ্রিলের মধ্যেই সম্পন্ন করতে হয়। ধারা 45-এ যে 13টি স্থায়ী কমিটির কথা বলা হয়েছে, সেখান থেকে 2টি কমিটি, একটি হচ্ছে অর্থ ও সংস্থাপন কমিটি, অন্যটি হচ্ছে হিসাব নিরীক্ষা ও রক্ষণ কমিটি। এই 2টি কমিটি মূলত বাজেট প্রণয়নের ক্ষেত্রে সহযোগিতা করে থাকে এবং 31শে মের মধ্যেই বাজেট অনুমোদন করতে হয়। এক্ষেত্রে চেয়ারম্যান এবং 12 জন ইউপি সদস্য মিলে বাজেট অনুমোদন করতে হয়। কিন্তু আমাদের কাছে একটি ইনফরমেশন আছে যে উপজেলা নির্বাহী অফিসার বাজেট অনুমোদন করে থাকেন, যদিও এরকম কোনো আইন নেই। এটা একেবারেই ভুল ইনফরমেশন। বরং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের নেতৃত্বে বাজেট অনুমোদন করার পর তা উপজেলা নির্বাহী অফিসারের কাছে পাঠানো হয় শুধুমাত্র মন্তব্যের জন্য। এক্ষেত্রে তিনি যদি কোনো মন্তব্য নাও করেন তাতেও কোনো সমস্যা নেই। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমরা বিগত দিনে এমনটি কখনোই হতে দেখিনি।
কেননা যদি এমনটি বাস্তবায়ন করা হয় তাহলে আমাদের দেশের যত প্রকারের দুর্নীতি রয়েছে সব বন্ধ হয়ে যাবে, কেউ চাইলেও আর দুর্নীতি করার কোনো সুযোগ থাকবে না, অর্থাৎ দুর্নীতিবাজদের মুখ খসে পড়বে, যার কারণে হয়তো এমনটি কখনোই করা হয় না। ইউনিয়ন পরিষদ সাধারণত যে 13টি সেগমেন্টে তার উন্নয়ন কার্যক্রম পরিচালনা করেন তার মধ্যে একটি হচ্ছে কৃষি ও সেচ, অর্থাৎ কৃষক ভাইদের জন্য প্রত্যেক সিজনে ধান, গম, ভুট্টা, কৃষি সহকারে বিভিন্ন প্রকারের বীজ অনুমোদন দেয়া হয়। এর পাশাপাশি কৃষিকাজের সুবিধার্থে সার কিংবা নগদ অর্থ প্রদান করা হয়। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হচ্ছে আমরা কখনো এমন অনুদান পেয়েছি বলে মনে হয় না। এবং শুধু তাই নয়, বরং সেচ প্রকল্পের জন্যও খাল খনন করা, নলকূপ তৈরি করা কিংবা ড্রেন তৈরি করার জন্য বিভিন্ন অনুদান দেয়া হয়। এরপর হচ্ছে শিল্প ও কুটির শিল্প। আমাদের দেশে যে সর্ববৃহৎ শিল্প রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে সিমেন্ট, সার, কাগজ, চিনি ইত্যাদি। এর বাহিরেও বিভিন্ন সময় গ্রামের মা বোনেরা বিভিন্ন আসবাবপত্র তৈরি করে থাকেন যেগুলা কুটির শিল্পের অন্তর্ভুক্ত। এই সবগুলোর জন্যই বিভিন্ন বাজেট পাস হয়, বিভিন্ন অনুদান আসে, কিন্তু আমরা এই অধিকার থেকেও বরাবরের মতোই বঞ্চিত হচ্ছি। তারপরে হচ্ছে ভৌত অবকাঠামোগত উন্নয়ন। ভৌত অবকাঠামোগত উন্নয়ন হচ্ছে ব্রিজ তৈরি করা, রাস্তা নির্মাণ করা কিংবা রেল লাইন নির্মাণ করা ইত্যাদি। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হচ্ছে আমরা যখন ইউনিয়ন পরিষদগুলোতে যাই তখন রাস্তাঘাটের এত বেহাল দশা যে সাধারণ মানুষজন চলাচল করাও কষ্টকর হয়ে যায়। মাঝে মধ্যে যখন বৃষ্টি হয় তখন রাস্তা দিয়ে বের হওয়াটাও আমাদের জন্য কষ্টকর হয়ে যায়। আমাদের মা বোনরা কিংবা আমাদের ফ্যামিলি মেম্বাররা যদি অসুস্থ হয় তাদেরকে নিয়ে যে হসপিটালে যাব এরকম সিচুয়েশন আমাদের সেই সময় থাকে না। তাহলে এই বাজেটগুলো যায় কোথায়? এছাড়াও আর অসংখ্য সেগমেন্টে কাজ করা হয়, যেমন আর্থসামাজিক উন্নয়ন, সেবা, শিক্ষা, স্বাস্থ্য, দারিদ্র্য বিমোচন, পল্লী উন্নয়ন ও সমবায়, মহিলা শিশু ও যুব উন্নয়ন, দুর্যোগ ব্যবস্থাপনা ও বিবিধ। এছাড়াও আরো অসংখ্য প্রকল্প রয়েছে, তার মধ্যে একটি হচ্ছে ভিজিডি প্রকল্প। ভিজিডি প্রকল্পের কথা যদি বলতে চাই তাহলে সারা দেশে 10,40,000 মা বোন এই সুবিধার অন্তর্ভুক্ত। তাহলে গড়ে আমরা একটা ইউনিয়নে 2 থেকে 250 পরিবার 30 কেজি করে চাল পাওয়ার কথা, কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হচ্ছে এমনটি আমরা খুব একটা দেখি না। এর বাহিরেও রয়েছে ভিজিএফ প্রকল্প, এটিও দারিদ্রতা দূর করার জন্য বিভিন্ন সময় বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এখানেও প্রত্যেক 1-2 মাস পর পর 2 থেকে 250 ফ্যামিলির মাঝে 30 কেজি করে চাল বিতরণ করা হয়। এর বাহিরেও আরেকটি প্রকল্প রয়েছে যেটার 15 টাকা কেজি হারে প্রত্যেক 1-2 মাস পর পর প্রত্যেক বছর গড়ে 5 থেকে 6 বার 30 কেজি করে চাল দেয়া হয়। তার মানে বোঝা যায় গড়ে প্রত্যেক মাসে প্রায় 700 থেকে 800 পরিবারের মাঝে 30 কেজি করে চালের অনুদান দেয়া হয়। কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে একটা ইউনিয়নে যদি গড়ে 500টা ফ্যামিলিকেও 30 কেজি করে চাল দেয়া হয় তাহলে তো আর মানুষ না খেয়ে অনাহারে অর্ধাহারে দিনাতিপাত করার কথা না। তাহলে এই সুযোগ সুবিধাগুলো ভোগ করে কারা? আমরা দেখতে পাই অধিকাংশ ক্ষেত্রে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অথবা তার অঙ্গ সংগঠন যারা রয়েছে তারাই অধিকাংশ ক্ষেত্রে এই সুবিধাগুলো ভোগ করে থাকেন, অথবা বিরোধী দলের সাথে যদি সম্পর্ক ভালো থাকে সেই ক্ষেত্রে তাদের নেতাদেরকেও বিভিন্ন কার্ড দেওয়া হয় অথবা বিভিন্ন সুযোগ সুবিধার অন্তর্ভুক্ত করা হয়। কিন্তু আমাদের দেশের যে সাধারণ মানুষজন রয়েছে, যে হতদরিদ্র মানুষ রয়েছে, যে খেটে খাওয়া কৃষক রয়েছে, তারা তাদের বরাবরের মতোই তাদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। তাহলে এই সহযোগিতাগুলো কাদের জন্য আসে? এর বাহিরেও রয়েছে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, মাতৃত্বকালীন ভাতা সহকারে আরো অসংখ্য অনুদান। মাতৃত্বকালীন ভাতার কথা যদি বলি, একজন মহিলা যদি 20 থেকে 30 বছর বয়সী হয় সেই ক্ষেত্রে একটা ইউনিয়ন পরিষদ 8 থেকে 10 জনকে প্রত্যেক মাসে গড়ে 800 টাকা হারে অনুদান দিয়ে থাকেন। এবং এই অনুদানের অন্তর্ভুক্ত যারা রয়েছে তারা গড়ে সর্বমোট 28,000 টাকার মতো অনুদান পেয়ে থাকে। এর বাহিরেও যদি কোনো অসহায় কিংবা হতদরিদ্র মহিলা থাকে তাহলে সেক্ষেত্রে তিনি এককালীন বিভিন্ন অনুদান পেয়ে থাকেন। এর বাহিরেও রয়েছে শৌচাগার প্রকল্প। আমরা দেখতে পাই যে প্রত্যেকটা ইউনিয়নে গড়ে 200 থেকে 250 শৌচাগারের বাজেট আসে এবং একটা শৌচাগারের জন্য 25 থেকে 30,000 টাকা বাজেট দেওয়া হয়। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হচ্ছে আমরা আমাদের আশেপাশে খোঁজ করলে পুরো গ্রামেও 2-4টা এরকম কর্মসূচি দেখতে পাই না। তাহলে আমাদের কথা হচ্ছে এই বাজেটগুলো ভোগ করে কার? এর বাহিরেও রয়েছে প্রতিবন্ধী ভাতা,
শিক্ষা উপভাতা সহকারে আরো অসংখ্য প্রকল্প। অর্থাৎ আমরা যদি সহজভাবে বলতে যাই তাহলে যে দেশের যে মন্ত্রণালয়গুলো রয়েছে এর অধিকাংশ মন্ত্রণালয় কোনো না কোনোভাবে ইউনিয়নের সাথে কানেক্টেড। এছাড়াও বিশ্বব্যাংক সহ বিভিন্ন সংস্থার মাধ্যমে বিভিন্ন অনুদান ইউনিয়ন পরিষদে দেয়া হয়ে থাকে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হচ্ছে এরপরেও আমাদের দেশের সাধারণ খেটে খাওয়া মানুষজন তাদের অধিকার থেকে বরাবরের মতোই বঞ্চিত হচ্ছে। এর অন্যতম কারণ হচ্ছে আমরা আমাদের অধিকার সম্পর্কে কোনো ধারণাই রাখি না। এখন প্রশ্ন হচ্ছে, আমরা যদি আমাদের অধিকার সম্পর্কে ধারণাই না রাখি তাহলে কিভাবে আমি আমার অধিকার আদায় করব? আমরা দেখতে পাই যে বিভিন্ন সময় 1000 টন চাল উদ্ধার, 1000 লিটার তেল উদ্ধার। আমরা রিসেন্টলি একটা ঘটনা দেখতে পাই যে একজন অতিরিক্ত সচিবের বাসায় তল্লাশি চালানোর পর সেখানে 1,09,00,000 টাকার উপরে বাজেয়াপ্ত করা হয়। তার স্ত্রীর ভাষ্য অনুযায়ী 10-20 টাকা করে জমিয়ে এই টাকা সংরক্ষণ করা হয়েছে। কিন্তু আমরা যদি ক্যালকুলেশন করে দেখি তাহলে আমরা দেখতে পাই যে 10-20 টাকা হারে জমিয়ে 1 কোটি টাকা জমা করার জন্য গড়ে আমাদেরকে 1500 থেকে 2000 বছর হায়াত পেতে হবে। তাহলে এটা কিভাবে সম্ভব? এটা শুধু একজনের ক্ষেত্রে না, বরং যে যত পাওয়ারে আছে, যে যত ভালো চেয়ারে আছে, যে যত উঁচু মানের জায়গাতে আছে, সে তত বেশি দুর্নীতি করছে। আমরা চাই আগামীর বাংলাদেশে আর কোনো মানুষ তার প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত না হোক, আর কোনো মানুষ জুলুমের শিকার না হোক। আমাদের দেশের প্রত্যেকটা নাগরিক তার অধিকার সম্পর্কে স্বচ্ছ ধারণা রাখুক এবং দুর্নীতিবাজদেরকে না বলুক। আগামী দিনে যারা সততার সাথে দেশ পরিচালনা করতে সক্ষম তাদেরকেই মূল্যায়ন করুক। আমরা এমন একটি মানবিক সমাজ গঠন করতে চাই যেখানে মানুষের বাস্তবিক অবস্থার উপর ভিত্তি করে তাকে সহযোগিতা করবে, তার পাশে দাঁড়াবে, তাকে সাহায্য সহযোগিতা করবে এবং বিনিময় তার কাছে না বরং আল্লাহ তাআলার কাছে চাইবে। আমরা এমন একটি সমাজ গঠন করতে চাই যেখানে মানুষের সুখে যেমন পাশে দাঁড়াবে, মানুষের শোকেও তেমন পাশে দাঁড়াবে। সর্বোপরি আমরা আমাদের পরিকল্পিত কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে চাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।